আসসালামু আলাইকুম। আমি সোমায়া রশিদ খান, ৬০তম প্রজন্ম, চিটাগং মেডিকেল কলেজ। আজকে আমি হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে একটা শর্ট ডিসকাশন করতে চাচ্ছি। আমরা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে মোটামুটি সবাই অবগত এবং এটা আমাদের নিত্য প্রয়োজনীয় এবং নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারের মধ্যেই পড়ে, কারণ আমরা নিত্য নৈমিত্তিক এই ঘটনাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকি এবং আমাদের অনেক পেশেন্টদের মধ্যে হাইপোগ্লাইসেমিক পেশেন্টের সংখ্যাও বেশি থাকে এবং এই কন্ডিশনে আমরা অনেকেই ভুগে থাকি এবং আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রেই মেইনলি আমরা এই হাইপোগ্লাইসেমিক কন্ডিশনটা পেয়ে থাকি। তো আজকে আমরা এই শর্ট ডিসকাশনটা করতে চাচ্ছি হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে। হাইপোগ্লাইসেমিয়ার কিছু বেসিক জিনিস আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। যদিও আপনারা মোটামুটি সবাই এই বিষয়টাতে অবগত আছেন, তারপরও নিজেকে একটু ঝালাই করার ক্ষেত্রে একটু আলোচনা আপনাদের সাথে করতে চাচ্ছি। প্রথমেই আমরা শুরু করি, হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়াটা কী। হাইপোগ্লাইসেমিয়া অলসো নোন অ্যাজ লো ব্লাড সুগার অ্যাজ এ ফল ইন ব্লাড সুগার টু লেভেলস বিলো নর্মাল লেভেল। অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়াটা হচ্ছে ব্লাড সুগার লেভেলটা যখন অনেক কমে যায়, আমাদের যে শরীরে যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল আছে সে লেভেল থেকে যখন কমে যায় তখন সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে আমাদের যে সংখ্যাটা সেটা আমরা বুঝতে পারছি যে যখন আমাদের ব্লাড সুগার লেভেলটা আমাদের শরীরে যে নর্মাল লেভেল আছে সেটা থেকে কমে যায় তখন সেটা হয় হাইপোগ্লাইসেমিয়া। এখন আমরা বিভিন্ন রকমের হাইপোগ্লাইসেমিয়া দেখতে পাই, যেমন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, ডকুমেন্টেড সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া, অ্যাসিমটোম্যাটিক ডকুমেন্টেড হাইপোগ্লাইসেমিয়া, প্রবাবল সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া এবং পরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাই সিওডো হাইপোগ্লাইসেমিয়া। তো আমরা এখন এই 5টা টাইপসের হাইপোগ্লাইসেমিয়া কোনটা কীরকম এটা একটু জেনে নিই। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, এটা কি করে, requires assistance of a third party and it ameliorated by normalization of plasma glucose। অর্থাৎ আমাদের যে প্লাজমা গ্লুকোজটা আছে এটা সিভিয়ার পরিমাণে যখন আমরা হাইপোগ্লাইসেমিক হয়ে যাব সেটা আমাদের অ্যামিলিওরেটেড মানে এটাকে একদম রিডিউস মানে একদম হাইপোগ্লাইসেমিক এই অবস্থাটাকে পরিপূর্ণরূপে ডাইভার্ট করতে গেলে আমাদের পুরো নর্মালাইজেশন অফ প্লাজমা গ্লুকোজ লাগবে, বাইরের থেকে একটা ম্যানেজমেন্টের মাধ্যমে অ্যামিলিওরেটেড করতে হবে। ডকুমেন্টেড সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়াটা কি? টিপিক্যাল সিমটমস অ্যাকম্পানিড বাই মেজার্ড প্লাজমা গ্লুকোজ লেস দ্যান 70 মিলিগ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ আমাদের হাইপোগ্লাইসেমিয়ার ফলে যে সিমটমসগুলো আমরা পাই সাধারণত সেই সিমটমসগুলোই থাকবে, কিন্তু প্লাজমা গ্লুকোজ লেভেল 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকবে। অর্থাৎ ডকুমেন্টেড সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া, প্লাজমা গ্লুকোজ লেভেল 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম, কিন্তু টিপিক্যাল সিমটমসগুলো অ্যাকম্পানিড থাকবে। অ্যাসিমটোম্যাটিক ডকুমেন্টেড হাইপোগ্লাইসেমিয়া, এখানে প্লাজমা গ্লুকোজ লেভেল 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকবে, কিন্তু কোনো রকম টিপিক্যাল সিমটম থাকবে না। আমরা ডকুমেন্টেড সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়াতে জেনেছিলাম টিপিক্যাল সিমটম থাকবে, কিন্তু অ্যাসিমটোম্যাটিকে কোনো সিমটম থাকবে না। এবার প্রবাবল সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া, টিপিক্যাল সিমটম রেসপন্ডিং টু সেলফ ট্রিটমেন্ট বাট নট কনফার্মড বাই বায়োকেমিক্যাল ডকুমেন্টেশন বাট প্রিজিউমেবলি কস্ট বাই প্লাজমা গ্লুকোজ লেস দ্যান 70 মিলিগ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ আমাদের যে টিপিক্যাল সিমটমগুলো এটা আমরা সেলফ ট্রিটমেন্টের ক্ষেত্রে রেসপন্ড করবে, কিন্তু এটা বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে এটা কনফার্মড হবে না, অথচ প্লাজমা গ্লুকোজ লেভেল ঠিকই লেস দ্যান 70 মিলিগ্রাম পার ডেসিলিটারই থাকবে, কিন্তু যে টিপিক্যাল সিমটমগুলো আমাদের বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে আসার কথা ছিল বা ডকুমেন্টেশনের মাধ্যমে আসার কথা ছিল সেটা না হয়ে এটা সেলফ ট্রিটমেন্টের জন্য রেসপন্ড করবে। এবার আসতেছে সিউডো হাইপোগ্লাইসেমিয়া, এখানে হচ্ছে টিপিক্যাল সিমটমস বাট উইথ এ মেজার্ড প্লাজমা গ্লুকোজ গ্রেটার দ্যান বাট অ্যাপ্রোচিং 70 মিলিগ্রাম পার ডিএল। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা হাইপোগ্লাইসেমিয়া যেখানে টিপিক্যাল সিমটমসগুলো থাকবে, কিন্তু আমাদের যে প্লাজমা গ্লুকোজ এটা 70 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে একটু বেশি হবে, বাট অ্যাপ্রোচিং 70 মিলিগ্রাম পার ডিএল মানে কাছাকাছি কিন্তু একটু বেশি হবে। এবার আসি ইন এ ডায়াগনস্টিক মেথড,
চেকিং ব্লাড সুগার লেভেল মানে আমরা যখন কোনো হাইপোগ্লাইসেমিক কোনো পেশেন্টকে পাবো, তার ব্লাড সুগার লেভেলটা আমরা চেক করব একটা ডায়াগনস্টিক মেথডের মাধ্যমে। সেখানে আমরা ডায়াবেটিক পেশেন্টে ওই অবস্থাতে অর্থাৎ হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে কেমন ব্লাড সুগার লেভেল পাবো, নন ডায়াবেটিকে কেমন ব্লাড সুগার লেভেল পাবো, নিউবর্নে কেমন ব্লাড সুগার লেভেল পাবো, এগুলাই হচ্ছে সেই লেভেলগুলো। তাহলে ডায়াগনস্টিক মেথডে যখন আমরা হচ্ছে কোনো হাইপোগ্লাইসেমিক পেশেন্টের ব্লাড সুগার লেভেল চেক করতে যাব, তখন আমরা হচ্ছে এই ব্লাড সুগার লেভেলগুলো পাবো ইন ভেরিয়াস পারপাসেস। তো ইনের ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিক একজন পেশেন্টে আমরা ব্লাড সুগার লেভেল কত পাবো, লেস দেন 3.9 মিলিমোল পার লিটার। একটা নন ডায়াবেটিক অ্যাডাল্টে কি কত পাবো, লেস দেন 2.8 মিলিমোল পার লিটার অর 50 মিলিগ্রাম পার ডিএল আফটার নট ইটিং। মানে পেশেন্টটা অর্থাৎ নন ডায়াবেটিক সে হচ্ছে যদি কিছু না খায়, মানে কিছু না খাওয়ার পর তার ব্লাড সুগার, সে যদি হাইপোগ্লাইসেমিক অ্যাটাক তার হয় বা হাইপোগ্লাইসেমিক অবস্থাতে যায়, সেটা আমরা বুঝবো কিভাবে, সুগার চেক করার মাধ্যমে। এবং তখন তার সুগারটা তারা বলতেছে যে লেস দ্যান 2.8 মিলিমোল পার লিটার এটা শো করবে। আর ইনে ডায়াবেটিক এটা শো করবে লেস দ্যান 3.9 মিলিমোল পার লিটার। নিউবর্নের ক্ষেত্রে এটা কত শো করবে, লেস দ্যান 2.2 মিলিমোল পার লিটার বা 40 মিলিগ্রাম পার ডিএল। এটাও শো করতে পারে লেস দ্যান 3.3 মিলিমোল পার লিটার বা 60 মিলিগ্রাম পার ডিএল ইফ সিমটমস আর প্রেজেন্ট। নিউবর্নের ক্ষেত্রে তাহলে যদি সিমটমস প্রেজেন্ট থাকে এবং এর চেয়ে কম হয়, তাহলে সে বলা যাবে যে সে হাইপোগ্লাইসেমিক। আর যদি এর চেয়ে কম হয় তাহলে তো সে হাইপোগ্লাইসেমিক হয়ে যাবে। তাহলে এই লেভেলগুলো যদি আমরা ডায়াগনস্টিক মেথডে কারোর মধ্যে পাই, তাহলে আমরা বলতে পারি উই ক্যান কল ইট হাইপোগ্লাইসেমিয়া, উই ক্যান কল দ্য পেশেন্ট ইজ হাইপোগ্লাইসেমিক। এখন আমরা জানি হোয়াট আর দ্য কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া অর দ্য পসিবল কজেস অফ হাইপোগ্লাইসেমিক অফ বিং হাইপোগ্লাইসেমিক। তার মানে আমরা কি কি কারণে হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে বা কি কারণে একটা পেশেন্ট হাইপোগ্লাইসেমিক হতে পারে। 1 নম্বর, পসিবল কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কজগুলো কি কি। মেডিকেশনস সাচ এস ইনসুলিন, টু মাচ অ্যান্ড সালফোনাইলুরিয়াস এবং ইট লেস দ্যান ইউজুয়াল, এক্সারসাইজ মোর দ্যান ইউজুয়াল, ড্রিঙ্ক অ্যালকোহল। তাহলে আমরা বলতেছি যে পসিবল কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিকে হচ্ছে মেডিকেশনস সাচ এস ইনসুলিন যদি আমরা বেশি নেই এবং সালফোনাইলুরিয়াস যদি আমরা ব্যবহার করি, এবং ইট লেস দ্যান ইউজুয়াল মানে আমরা হচ্ছে সাধারণ চেয়ে যদি বেশি খেয়ে ফেলি, এক্সারসাইজ মোর দ্যান ইউজুয়াল আমরা যদি বেশি এক্সারসাইজ করে ফেলি, এবং ড্রিঙ্ক অ্যালকোহল, তাহলে আমাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আদার কজেস ইনক্লুড ডায়াবেটিক অ্যান্ড নন ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিকও পেশেন্টের ক্ষেত্রেও এটা হতে পারে, নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও হতে পারে। তাহলে সেই কজগুলো হচ্ছে কি কি, কিডনি ফেইলিওর, ইনসুলিনোমা, সার্টিন টিউমার্স, কিছু টিউমার যাকে বলা হয় ইনসুলিনোমা, লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, স্টারভেশন, তারপর হচ্ছে ইনবর্ন ইরোর অফ দ্য মেটাবলিজম, সিভিয়ার ইনফেকশনস, রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড অ্যালকোহলিজম। তাহলে আদার কজেসগুলো কি কি, ইনক্লুড ডায়াবেটিক অ্যান্ড নন ডায়াবেটিকের ক্ষেত্রে হচ্ছে সে পেশেন্টটা ডায়াবেটিকও হতে পারে, নন ডায়াবেটিকও হতে পারে, কিন্তু তাদের সবার ক্ষেত্রেই এই কজগুলো থাকবে। এবার ইন হেলদি বেবিস দ্য পসিবল কজ, মানে একটা হেলদি বেবির ক্ষেত্রেও হাইপোগ্লাইসেমিক রিয়াকশন পাওয়া যেতে পারে বা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তখন সেই পসিবল কজটি কি, হু হ্যাভ নট ইটেন ফর এ ফিউ আওয়ার্স, যে বেবিটা কিছু ঘন্টার জন্য, জন্মের কিছু ঘন্টার পরে খাওয়ার পায়নি, বা যে বেবিটা খাওয়ার পায়নি কিছুক্ষণ, সে হচ্ছে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক তার হতে পারে বা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এটা হচ্ছে পসিবল কজ। তাহলে দিস আর দ্য পসিবল কজ অফ হাইপোগ্লাইসেমিয়া। দেন আমরা আসি সাইন্স অ্যান্ড সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমরা হচ্ছে জানলাম হাইপোগ্লাইসেমিয়া, ডিফারেন্ট টাইপস অফ হাইপোগ্লাইসেমিয়া। ইন ডায়াগনস্টিক মেথড আমরা ব্লাড সুগার লেভেল যদি চেক করি, তাহলে আমরা এক একটা ভেরিয়াস পারপাসে কেমন কেমন ব্লাড সুগার লেভেল পাবো সেটা জানলাম, এবং জানলাম কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া। এখন একটা মানুষ হাইপোগ্লাইসেমিয়া হলো, তার সাইন সিমটমসগুলো কি হতে পারে। এখন আমরা জানি উই ক্যান ডিভাইডেড দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া, অর সাইন্স অফ সিমটমসকে আমরা ক্লিনিক্যাল ফিচার্সও বলতে পারি। তো উই ক্যান ডিভাইডেড ইট ইন্টু
টু ব্রড গ্রুপস, অর্থাৎ সাইন্স অ্যান্ড সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়াকে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটোনমিক আর একটা হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক। অটোনমিকটা কিভাবে তৈরি হয় বা অটোনমিক গ্রুপটা কেন ভাগ করা হয়েছে, কারণ এই দুটার ব্যাখ্যা আসতেছি। এটা হচ্ছে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। তো এই দুইটা গ্রুপ, একটা গ্রুপ যেটা হচ্ছে অটোনমিক সাইন সিমটমসগুলো পাওয়া যায়, এটা হচ্ছে কজড বাই কাউন্টার রেগুলেটরি হরমোনস, অ্যান্ড যে নিউরোগ্লাইকোপেনিক সাইন সিমটমসগুলো পাওয়া যায় এটা কজড বাই ল্যাক অফ গ্লুকোজ সাপ্লাই টু দ্য ব্রেন। অর্থাৎ ল্যাক অফ গ্লুকোজ সাপ্লাই টু দ্য ব্রেনের কারণে যে সাইন সিমটমসগুলো পাবো, সেই সাইন সিমটমসগুলোকে যে গ্রুপে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক। আর কাউন্টার রেগুলেটরি হরমোনের দ্বারা যে আমরা সাইন সিমটমসগুলো পাবো সেটাকে ইনক্লুড করা হয়েছে হচ্ছে অটোনমিক গ্রুপের মধ্যে। এখন আমরা জানি অটোনমিক সাইন সিমটমসগুলো কি আর নিউরোগ্লাইকোপেনিক সাইন সিমটমসগুলো কি। এখন অটোনমিক সাইন সিমটমস, এখানে হচ্ছে অ্যানএক্সাইটি। অটোনমিক সাইন সিমটমসের মধ্যে আছে অ্যানএক্সাইটি, ট্রেমর, সুয়েটিং, প্যালোর, হাঙ্গার, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন। আর নিউরোগ্লাইকোপেনিকের মধ্যে আছে confusion, drowsiness, loud speech, lack of coordination, staggering gait, irritability, anger, emotional change, fatigue, convulsion and coma. তাহলে আমরা জানলাম যে সাইন্স অ্যান্ড সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়াকে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি, একটা হচ্ছে অটোনমিক আর একটা হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হাইপোগ্লাইসেমিয়ার সাইন্স অ্যান্ড সিমটমসকে কেন আমরা দুইটা গ্রুপে ভাগ করতেছি, কেন হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমসকে আমরা একবারে বলতে পারলাম না। তার কারণ এটা জানতে হলে আমাদেরকে প্যাথোফিজিওলজি অবশ্যই জানতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই প্যাথোফিজিওলজি অফ হাইপোগ্লাইসেমিয়া। এখন আসি প্যাথোফিজিওলজিতে, সেখানে কি হবে আমরা জেনে নিই। তাহলে আমরা জানতে পারবো কেন দুটো গ্রুপে হাইপোগ্লাইসেমিয়ার সাইন সিমটমসকে ভাগ করা হয়েছিল। লোয়ারিং অফ গ্লুকোজ ইন ব্লাড অর ফল অফ ব্লাড সুগার, বা যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া হলে কি হতে পারে। যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে একদিকে স্টিমুলেশন টু দ্য আলফা সেল টু রিলিজ গ্লুকাগন, আমাদের যে আলফা সেলটা আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসে যে আলফা সেলটা, সেখান থেকে হচ্ছে গ্লুকাগন হচ্ছে রিলিজ করবে, স্টিমুলেশন দিবে। আরেকদিকে স্টিমুলেশন টু দ্য রিলিজ অফ অ্যাড্রেনালিন অর এপিনেফ্রিন। তার মানে হাইপোগ্লাইসেমিয়া যদি হয় তাহলে একদিকে গ্লুকাগন রিলিজের জন্য স্টিমুলেশন হবে, একদিকে অ্যাড্রেনালিন রিলিজের জন্য স্টিমুলেশন হবে। আর এই হরমোনগুলোকে বলা হয় কাউন্টার রেগুলেটরি হরমোনস, যেটার কথা এর আগে আমি বলেছিলাম যে অটোনমিক গ্রুপটা যে সাইন সিমটমসগুলো এটা কজড বাই কাউন্টার রেগুলেটরি হরমোন, সেই কাউন্টার রেগুলেটরি হরমোন হচ্ছে এই দুইটা। এখন গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন স্টিমুলেটস লিভার টু প্রডিউস গ্লুকোজ ফ্রম স্টোরড গ্লাইকোজেন। তার মানে আমাদের লিভারে আমরা জানি লিভারে হচ্ছে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে। এখন গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের শরীরে যখন গ্লুকোজ লেভেল বেশি হয়ে যায়, গ্লুকাগন সেই গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে নর্মাল লেভেলে আনতে চায়। সেজন্য সে কি করে, আমাদের শরীরে যখন গ্লুকোজ লেভেলটা আমাদের কমে যায়, আমি তখন রং বলেছিলাম, আমাদের শরীরে যখন গ্লুকোজ লেভেলটা কমে যায় গ্লুকাগন আমাদের শরীরে গ্লুকোজ লেভেলটা বাড়ানোর জন্য চেষ্টা করে। এই জন্য সে কি করে, সে হচ্ছে লিভারকে স্টিমুলেট করে যাতে লিভার তার ভেতরে যে গ্লাইকোজেন স্টোরেজ ছিল সেটাকে সে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এদিকে অ্যাড্রেনালিনও একই কাজ করে, সেও হচ্ছে লিভারকে বলে তুমি হচ্ছে গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করো। আমরা গ্লুকাগনের ব্যাপারটা নাই বুঝলাম যে গ্লুকাগন হচ্ছে যখন গ্লুকোজ কমে যায় তখন গ্লুকোজকে বাড়ানোর জন্য কাজ করে। তাহলে অ্যাড্রেনালিন হচ্ছে কেন এই কাজটা করে সেটা আমরা একটু জেনে নেই। অ্যাজ অ্যাড্রেনালিন অ্যাক্টস অন ফাইট রানওয়ে, মানে আমরা দৌড়ানো বা সিম্প্যাথেটিক যত অ্যাক্টিভিটি আছে এর জন্য অ্যাড্রেনালিন কাজ করে। আমাদের যখন শরীরে গ্লুকোজ লেভেলটা কমে যায় তখন আমাদের এই অ্যাক্টিভিটিগুলো ইন্টারাপ্টেড হয়, অর্থাৎ সঠিকভাবে আমরা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো করতে পারি না। ফলে আমাদের এই যে নর্মাল যে হোমিওস্ট্যাসিসটা, অর্থাৎ ফাইট রানওয়ে, যে দৌড়ানো বা যেই আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো, এগুলো যাতে নর্মাল থাকে, স্ট্যাবলিশ এগুলো যেন নর্মাল থাকে, সেজন্য অ্যাড্রেনালিন বেশি বেশি করে উৎপন্ন হয়। কারণ অ্যাড্রেনালিনের কাজই হচ্ছে এগুলোকে তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলোকে বজায় রাখা। কিন্তু এটা যখন আমাদের দেহে যখন গ্লুকোজ কমতে থাকে তখন আমাদের শরীরে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে না, সেই শক্তির ফলে আমরা কোনো কাজই ঠিক সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো হচ্ছে না, রানওয়ে ফাইট। তো অ্যাড্রেনালিন চিন্তা করে আমার কাজ হচ্ছে এগুলোকে বজায় রাখা বা নর্মাল রাখা, কিন্তু শরীরে যেহেতু গ্লুকোজ কম, গ্লুকোজ ছাড়া এগুলো হবে না, তো সে হচ্ছে অ্যাড্রেনালিন
তখন গ্লুকোজ প্রডিউস করার জন্য লিভারকে স্টিমুলেট করে যে তুমি গ্লাইকোজেন স্টোরেজ থেকে গ্লুকোজকে প্রডিউস করো। তো এদিকে গ্লুকাগন এবং এদিকে অ্যাড্রিনালিন দুইটাই হচ্ছে এখন স্টিমুলেশন দিচ্ছে যে তোমরা গ্লুকোজ প্রডিউস করো। তো এখন লিভার গ্লুকোজ প্রডিউস করবে টু রিডিউস দ্য লো লেভেল অফ গ্লুকোজ ইন ব্লাড, যাতে হচ্ছে গ্লুকোজ প্রডিউসের মাধ্যমে আমাদের শরীরের যে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনটা তৈরি হয়েছিল বা আমাদের শরীরে যে লো লেভেল অফ গ্লুকোজ ব্লাডের মধ্যে তৈরি হয়েছিল সেটা যেন রিডিউস হয়ে যায়। এখন আমরা প্যাথোফিজিওলজি, এটা হচ্ছে আমরা জানলাম যে হাইপোগ্লাইসেমিয়া হলে কি কি হতে পারে। হরমোন দুটো রিলিজ হয় এবং সেটা স্টিমুলেট করে লিভারকে টু প্রডিউস গ্লুকোজ। এখন আমরা জানি যে অ্যাড্রিনালিন হরমোন রিলিজের ফলে কি হতে পারে। অ্যাড্রিনালিন হরমোন যখন রিলিজ হয় তখন আমাদের অ্যানেক্সাইটি হয়, নার্ভাসনেস হয়। অ্যান্ড রিলিজ অফ অ্যাড্রিনালিন সে কী করে, স্টিমুলেটস দ্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ফলে মাসেল ট্রেমর হয়, সুয়েটিং হয়। ভ্যাসোকনস্ট্রিকশন করে, ফলে পেশেন্ট বিকামস প্যালোর, মানে পেল হয়ে যায় পেশেন্ট বিকামস প্যালোর। এবং কি করে যে স্টিমুলেটস দ্য হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করলে কি হয়, ডেভেলপস হাঙ্গার। কারণ আমরা যখন হাইপোথ্যালামাস যখন এই অ্যাড্রিনালিনের ফলে স্টিমুলেট হবে তখন হাইপোথ্যালামাসের ফলে কর্টিসল হরমোনটা একসময় রিলিজ হবে। হাইপোথ্যালামাস কর্টিসল হরমোনকে রিলিজ করতে স্টিমুলেশন দিবে, সেই কর্টিসল হরমোনই হচ্ছে হাঙ্গারকে ডেভেলপ করবে। এবার ফাস্টিং অফ হার্ট রেট, অর্থাৎ হার্ট রেটটাও বেড়ে যাবে, যাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। কারণ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট যত বাড়বে, হার্ট রেটও তত বাড়বে, ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে। এবার স্ট্রোক ভলিউমও বাড়াবে, যার ফলে প্যালপিটেশন ডেভেলপ করবে। এই সিমটমসগুলোই হচ্ছে অটোনমিক গ্রুপের মধ্যে পড়ে। তাহলে অটোনমিক গ্রুপের মধ্যে আমরা সিমটমস কী কী পেয়েছিলাম, অ্যানেক্সাইটি, নার্ভাসনেস, মাসেল ট্রেমর, সুয়েটিং, পেশেন্ট বিকামস প্যালোর, ডেভেলপস হাঙ্গার, তারপর ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে প্যালপিটেশন। এগুলো সব কিছু সাইন সিমটমস আমরা কোন গ্রুপে পেয়েছিলাম, অটোনমিক গ্রুপ। তাহলে এই যে আমাদের ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটমস কিভাবে আসলো, এই প্যাথোফিজিওলজিটা আমরা যদি না জানতাম, এই প্যাথোফিজিওলজিটা যদি আমরা না জানতাম যে হচ্ছে ফার্স্টে গ্লুকাগন এবং অ্যাড্রিনালিন এখানে কাজ করলো, রিলিজ হলো, এবং সেই অ্যাড্রিনালিনের ফলে যে এই সাইন সিমটমসগুলো আমরা পাচ্ছি, এটা হচ্ছে প্যাথোফিজিওলজি থেকে এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো আমরা বুঝতে পারি। এখন আরেকটা জিনিস হচ্ছে, যখন আমাদের হাইপোগ্লাইসেমিয়া হবে তখন ল্যাক অফ গ্লুকোজ সাপ্লাই টু দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনেও আমাদের গ্লুকোজ সাপ্লাইটা কম হবে, যার ফলে আমাদের কনফিউশন, ড্রাউজিনেস, স্লার্ড স্পিচ, ল্যাক অফ কোঅর্ডিনেশন, স্ট্যাগারিং গেট, ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, ইমোশনাল চেঞ্জ, ফ্যাটিগ, কনভালশন, কোমা এগুলো ডেভেলপ করবে। এগুলো হচ্ছে সিমটমস অফ নিউরোগ্লাইকোপেনিক গ্রুপ। তাহলে আমরা হচ্ছে বলতেছি যে যখন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, এটার প্যাথোফিজিওলজি হচ্ছে আমাদের ফলে গ্লুকোজ সাপ্লাই টু দ্য ব্রেন, আমরা হচ্ছে জানতে পারতেছি ব্রেনে গ্লুকোজ সাপ্লাইটা কম হবে, ফলে আমরা এই সাইন সিমটমসগুলো পাবো। তাহলে দোজ আর দ্য সাইন সিমটমস অফ নিউরোগ্লাইকোপেনিক গ্রুপ। তাহলে এখন আমাদেরকে কেন দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে, প্যাথোফিজিওলজি যদি ক্লিয়ারলি আমরা জানি তাহলে আমরা এই সাইন সিমটমসগুলোকে বুঝতে পারবো। এটা জানলেই আমরা এই সাইন সিমটমসগুলোকে যেমন খুঁজে পাবো, তেমনি দুটা গ্রুপে কেন ভাগ করা হয়েছে এটাও বুঝতে পারবো। এবার আমরা বলতেছি যে এই যে নিউরোগ্লাইকোপেনিক গ্রুপে যে সাইন সিমটমসগুলো ইনভলভড, এগুলো আবার অ্যালকোহলিক ইনটক্সিকেশনের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অ্যালকোহলিক ইনটক্সিকেশন ডেভেলপ করে তাহলে তার ক্ষেত্রেও এই সাইন সিমটমসগুলো ডেভেলপ করবে। তো এজন্য সবসময় আমাদেরকে ইনভেস্টিগেট করে নিতে হবে যে ইফ দ্য পার্সন ইজ ডায়াবেটিক অর নট। যদি সে ডায়াবেটিক না থাকে তাহলে তার এই সাইন সিমটমসগুলোকে আমরা হাইপোগ্লাইসেমিকের ফলে তৈরি হওয়া সাইন সিমটমস হাইপোগ্লাইসেমিয়ার ফলে তৈরি হওয়া সাইন সিমটমস বলতে পারবো না, বা হাইপোগ্লাইসেমিক সাইন সিমটমস বলতে পারবো না। আর যদি হচ্ছে সে আসলেই ডায়াবেটিক হয়ে থাকে তাহলে এগুলো হাইপোগ্লাইসেমিক সাইন সিমটমস, সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো। এই জন্য আমরা কি করতে পারি, ফিঙ্গার প্রিক করে তার রক্তটা নিয়ে, তার ব্লাডটা নিয়ে আমরা টেস্ট করতে পারি, আরবিএস করে আমরা দেখতে পারি যে সে ডায়াবেটিক ছিল কিনা না। এবার হচ্ছে তার প্রিক করে আমরা হচ্ছে দেখতে পারি, এবং আমরা অবশ্যই সে ডায়াবেটিক কিনা না এটা হচ্ছে আমাদেরকে আগে বের করতে হবে। এবার হচ্ছে আমরা ম্যানেজমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্টটা সম্পর্কে একটু জানি। হচ্ছে ইফ এ পার্সন ইজ রিজনেবল স্টেট অফ কনসিয়াসনেস, অর্থাৎ একজন ব্যক্তি হাইপোগ্লাইসেমিক
অ্যাটাকে আক্রান্ত হলো, মানে অ্যাটাকড হলো, হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হলো একটা পার্সনের, এবং সে যদি হচ্ছে রিজনেবল স্টেট অফ কনসিয়াসনেস, অর্থাৎ হচ্ছে সে রিজনেবল কনসিয়াসনেস মানে তার জ্ঞান থাকে এবং সে খেতেও বা পানীয় পান করতে পারে, তখন তাকে আমরা কি খেতে দিতে পারি? ইট বা ড্রিঙ্ক সুগার, মানে কোনো একটা হচ্ছে চিনি তাকে খাইতে পারি বা পান করাতে পারি, এবং ইট কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা কোনো একটা কার্বোহাইড্রেট তাকে আমরা খাওয়াই দিতে পারি। তাহলে এইভাবে হচ্ছে সে ম্যানেজমেন্ট করা যাবে। কিন্তু ইফ এ পার্সন ইজ কম্প্রোমাইজড স্টেট অফ কনসিয়াসনেস, অর্থাৎ যদি সে হচ্ছে খাওয়ার বা পান করার কোনো অবস্থায় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাকে হাইপোস্ট্রোস একটা ট্রিটমেন্ট সেটা তাকে দিতে পারি, হাইপোস্ট্রোস একটা ট্রিটমেন্ট। ইন হসপিটাল সেই হাইপোস্ট্রোসের জায়গায় তারা দেয় IV 20% ডেক্সট্রোজ 75 ml, এবং হোমে এটা দেয় হচ্ছে ইন্ট্রামাস্কুলার গ্লুকাগন 1 মিলিগ্রাম। এভাবে আমরা হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্টটা করতে পারি। এখন আমরা জেনে নেই যে হাইপোগ্লাইসেমিক কোমা বা ডায়াবেটিক কোমা আমরা হচ্ছে কিভাবে বুঝতে পারবো বা আমরা কিভাবে খুঁজে পাবো। আমরা কিভাবে খুঁজে পাবো, এখানে আমরা জেনে নিই বাই হাই ভলিউম অর পাউন্ডিং পালস, অর্থাৎ হাই ভলিউম অর পাউন্ডিং পালস খুঁজে পাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হাইপোগ্লাইসেমিক কোমা। কিভাবে বুঝবো? যখন হাইপোগ্লাইসেমিয়া হবে তখন আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট হবে, তখন আমরা হাই ভলিউম পালস পাবো। তাই হাই ভলিউম অর পাউন্ডিং পালসের মাধ্যমে আমরা হাইপোগ্লাইসেমিক কোমাকে শনাক্ত করতে পারি। এবার হচ্ছে সুয়েটিং এর মাধ্যমে, কারণ হাইপোগ্লাইসেমিয়া যখন হবে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, সুয়েটিংও হবে, তাই সুয়েটিং এর মাধ্যমেও আমরা হাইপোগ্লাইসেমিক কোমাকে শনাক্ত করতে পারি। আরেকটা হচ্ছে আমরা পারি ইনফিউশন অফ গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ ইনফিউশন করব আমরা একজন পেশেন্টকে, সেটা যদি 2-3 মিনিটের মধ্যে সে ইমপ্রুভ করে, গ্লুকোজ ইনফিউশনের 2-3 মিনিটের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো সে হাইপোগ্লাইসেমিক অ্যাটাকে ছিল বা হাইপোগ্লাইসেমিক কোমাতে ছিল, তার মানে সে ছিল একজন হাইপোগ্লাইসেমিক। এইভাবে আমরা এই 3 উপায়ে আমরা হচ্ছে তাকে খুঁজে বের করতে পারি। সোমায়া রশিদ খান, চিটাগং মেডিকেল কলেজ, 6th Street MBBS। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ভুল ত্রুটিগুলো আপনাদের কোনো কিছু বলার থাকলে বা এই সম্পর্কে কিছু বলার থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ।